কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ বাংলা ডিএসই A1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রশ্নটি ছিল প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে যা জানা যায় তার একটি রূপরেখা তৈরি করো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের প্রশ্ন। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে নিও এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। দেখো কোশ্চেনের অ্যান্সারটি দেখো। অ্যান্সারে বলা হয়েছে বাংলার সমাজ কাঠামো। প্রথম পয়েন্ট, মূলত বাঙালি সমাজ বিন্যাসের ঐতিহাসিক বাঙালির ইতিহাস। এই সমাজ বিন্যাসের বস্তুগত ভিত্তি সমাজের বিভিন্ন বর্ণ ও শ্রেণী, সমাজ ও রাষ্ট্রের তাদের অবস্থান, তাদের দায় ও অধিকার, বর্ণের সঙ্গে শ্রেণীর ও রাষ্ট্রের সম্বন্ধ, রাষ্ট্রের সঙ্গে সমাজের সম্পর্ক, সমাজ ও রাষ্ট্রের সঙ্গে সংস্কৃতির সম্বন্ধ, সংস্কৃতির বৈচিত্র্য প্রভৃতি এই ইতিহাসের অন্তর্গত। মনে রাখতে হবে এই বিন্যাস রাজা বা রাজবংশের হঠাৎ পরিবর্তনের রাতারাতি বদলে যায়নি। মনে রাখতে হবে এই বিন্যাস রাজা বা রাজবংশের হঠাৎ পরিবর্তনে রাতারাতি বদলে যায়নি। প্রাচীন বাংলায় বা ভারতবর্ষের অনন্তত তা হয়নি। সমাজ প্রকৃতির নিয়মে বহুদিন ধরে ধীরে ধীরে এই বিবর্তন চলতে থাকে। আমাদের দেশে অনার্য বা আর্যপূর্ব সমাজ বিন্যাস ছিল এক ধরনের, আর্যরা নিয়ে গেলেন ভিন্ন ধরনের সমাজ বিন্যাস, যার জন্য আর্য অনার্যের সংঘাত অবশ্যম্ভাবী ছিল এবং যার অবশ্যম্ভাবী ফল হলো হিন্দু সমাজ। পরবর্তী বলা হয়েছে দেখো, নানা বর্ণ, নানা জাতি এবং নানা শ্রেণীর অগণিত ও অলিখিত জনসমষ্টি নিয়ে প্রাচীন বাংলার যে সমাজ, তার ধনোৎপাদনের উপায় ছিল তিনটি: কৃষি, শিল্প এবং ব্যবসা বাণিজ্য, যার মধ্যে কৃষি হলো প্রধান। এই ধন সম্পদের উপরেই সমাজ, রাজা, রাষ্ট্র, ধর্ম, শিক্ষা, শিল্প, সংস্কৃতি সবকিছুর প্রতিষ্ঠা ও বিকাশ। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে লক্ষণ সেনের রাজ্য শাসনের সময় পর্যন্ত প্রাপ্ত নানা লিপিতে ধান ও ধান চাষের কথা উল্লেখিত হয়েছে। রাজচরিত কাব্যের কবি প্রশস্তিতে ধানের গোলা বা মারাই স্থানের ইঙ্গিত আছে। সুযুক্তি করুণামীতে দুজন বাঙালি কবির শ্লোকে বর্ষায় ধানের ক্ষেত, হেমন্তে কাটা শালি ধানের স্তূপ, আখের ক্ষেত প্রভৃতি সম্পর্কে উল্লেখ আছে। বিদ্যাপতি তার কীর্তি কৌমুদী গ্রন্থে আর্যসার গৌড় বলে বিশেষিত করেছেন। আর্য হলো ঘি। প্রাকৃত পৈঙ্গল গ্রন্থের একটি শ্লোকে খাদ্য তালিকার যে উল্লেখ আছে তাতে ভাত, শাক ও মৌরালা মাছের সঙ্গে ঘি ও দুধের উল্লেখ আছে। কৌটিল্যের অর্থশাস্ত্রে বাংলাদেশের প্রাপ্ত খনিজ দ্রব্য হীরা, মুক্তো, সোনা, রূপা, তামা, লোহা ইত্যাদি উল্লেখ আছে। বাংলার শিল্পজাত দ্রব্যের মধ্যে বস্ত্রশিল্প ছিল উল্লেখযোগ্য। ভূমিজাত দ্রব্য যেমন সুপারি, নারকেল ও পানের ব্যবসা ভালো ছিল। বংশী দাসের মনসামঙ্গল ও কবি কঙ্কনের চণ্ডীমঙ্গল কাব্যে দক্ষিণ ভারতের সমুদ্র উপকূলব্যাপী বাঙালি বণিকদের ব্যবসার কথা পাওয়া যায়। বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা ব্যবহারের উল্লেখ রয়েছে মহাস্থানের শিলাখণ্ডের লিপিতে। বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা ব্যবহারের উল্লেখ রয়েছে মহাস্থানের শিলাখণ্ডের লিপিতে। এই লিপিতে মুদ্রার নাম ছিল গণ্ডক। এছাড়া কুষাণ আমলে 2-4টি স্বর্ণ মুদ্রার সন্ধান বাংলায় পাওয়া গেছে। গুপ্ত যুগে মুদ্রা ছিল সোনা ও রূপা, কিন্তু সেন আমলে মুদ্রার প্রচলন ছিল না বললেই চলে। পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে দেখো, কৃষিকেন্দ্রিক জীবন। প্রাচীন বাংলায় কৃষি ছিল মানুষের প্রধান অবলম্বন এবং এই কৃষি তথা ভূমি ব্যবস্থার উপর নির্ভর করে গ্রামের সংস্থান, শ্রেণীবিন্যাস, রাষ্ট্র ও ব্যক্তির পারস্পরিক সম্পর্ক নির্ণীত হতো। আইনি আকবরী গ্রন্থে ভূমির প্রকারভেদ সম্বন্ধে বলা হয়েছে: 1. যে ভূমি কর্ষণাধীন তার পোলচ ভূমি, যা বাংলায় ক্ষেত্রভূমি বলা হয়। বলা হয়েছে যে ভূমি কর্ষণাধীন তা হলো পোলচ ভূমি, যা প্রাচীন বাংলায় ক্ষেত্রভূমি। 2 নম্বর বলা হয়েছে যে কর্ষণযোগ্য কিন্তু 1 বা 2 বছরের জন্য কর্ষণ করা হচ্ছে না, উর্বরতা বৃদ্ধির কারণে সেই ভূমিকে বলা হতো পরবর্তী ভূমি। এবং 3 নম্বর বলা হয়েছে
এভাবে যে ভূমি 3 বা 4 বছর ফেলে রাখা হয়েছে তা চচর ভূমি বলা হয়। এবং 4 নম্বর বলা হয়েছে যা 5 বা তার বেশি বছর ফেলে রাখা হয়েছে তা বঞ্জর ভূমি। আকবরের সময় 2, 3, 4 নম্বর ভূমি যে খিলভূমি তার প্রমাণ মেলে কবি কঙ্কনের চণ্ডীমঙ্গলে। পরবর্তী বলা হয়েছে রাজা ভূমিদান করলেও ভূমির ভোক্তাদের কাছে কর গ্রহণ করতেন, তার কারণ ভূমিকে কর্ষণ উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন খাল আল প্রভৃতি রাজারা অর্থ ব্যয় করতেন। রাজা ইচ্ছে করলেই বা প্রয়োজন হলেই প্রজার উচ্ছেদ সাধন করতে পারতেন। ভূমিতে ব্যক্তিগত অধিকার, নারীদের অধিকার স্বীকৃতি ছিল। পরবর্তী নেক্সট পয়েন্ট বলা হয়েছে বর্ণাশ্রম ব্যবস্থা। বর্ণাশ্রম ছিল আর্য সমাজের ভিত্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে আর্য পূর্ব অনার্য সংস্কার ও সংস্কৃতি এই বর্ণাশ্রমের কাঠামো ও আদর্শের মধ্যে সমন্বিত হয়েছে। আর্যপূর্ব বাংলাদেশে কোমেদের সংস্কার ও সংস্কৃতিবোধ ছিল গভীর ও ব্যাপক। গুপ্ত আমলে আর্য ব্রাহ্মণ্য রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগে ব্রাহ্মণ্য বর্ণবিন্যাস, ধর্ম, সংস্কার ও সংস্কৃতি এদেশে সম্যক স্বীকৃতি হয়নি। তারপরেও ব্রাহ্মণ্য বর্ণবিন্যাসের নিম্ন স্তরে ও তার বাইরে সংস্কার ও সংস্কৃতির সংঘর্ষ বহুদিন ধরে চলেছিল। সেন বর্তমান আমলে একাদশ-দ্বাদশ শতকে বর্ণ সমাজের উচ্চ স্তরে আর্যপূর্ব লোকসংস্কৃতির পরাভাব প্রায় সম্পূর্ণ হয়। তবুও বাঙালি সমাজের অন্তঃপুরে বিবাহের ফলে ও একান্ত নিম্ন স্তরে এই সংস্কার ও সংস্কৃতি তলে তলে কিছু প্রাধান্য বজায় রেখেছিল। মধ্যযুগীয় মঙ্গল কাব্যে সনকার মনসা পূজা, খুলনার চণ্ডী পূজার মধ্যে তার নির্দেশন মেলে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির অ্যান্সার। প্রাচীন বাংলার সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করা হলো। প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা কোশ্চেনটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।